ওয়েলকাম টু মিডনাইট এফএম। সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আজ তোমাদের একটা এমন গল্প শোনাবো যেটা শুনলে হয়তো তোমার জানালার বাইরে থাকা একটা সাধারণ গাছও আর আগের মতো লাগবে না। লোকটা বলেছিল গাছটা নাকি রাতে নিঃশ্বাস নেয়। শুরুতে সবাই ভেবেছিল মজা করছে, কিন্তু যেদিন গাছের তলায় কেউ বসে সত্যি প্রার্থনা করল, ওই রাতের পর থেকে আর কেউ ওর নাম মুখে নেয়নি। গ্রামের নাম কামারডাঙ্গা। নদীর ধারে শান্ত নিরিবিলি এক গ্রাম। দিনে পাখির ডাক, মাঠে ধান গাছের দোলা, কিন্তু রাতে এখানকার বাতাসের মধ্যে একটা অজানা ভারী গন্ধ মিশে থাকে। মাটির গন্ধ নয়, ফুলের গন্ধ নয়, কিছু একটার উপস্থিতি টের পাওয়া যায়, যা বোঝানো যায় না, কেবল অনুভব করা যায়। কামারডাঙ্গা তখনও আধুনিকতার ছোঁয়া পায়নি। রাতে পুরো গ্রাম অন্ধকার। এক একটা ঘরে কেরোসিন বাতির ঝিম ধরা আলো। বাচ্চারা সন্ধে নামার আগেই ঘরে ঢোকে, কারণ গ্রামটার শেষ প্রান্তে যে বিশাল ডুমুর গাছটা আছে তার নিচে কেউ থাকে না, কেউ বসে না। লোকেরা বলে গাছটার নিচে একসময় মন্দিরের প্রার্থনা হতো, কিন্তু এক রাতে পূজার সময় বজ্রপাত পড়ে সেখানে কেউ মারা যায়। তারপর থেকেই কেউ সেখানে ফুল দিতে গেলেই গাছের ডাল নাকি নড়ে ওঠে, যেন কেউ অদৃশ্য হাতে ঠেলে দেয়। আরেকটা কথা প্রচলিত, যেও গাছের নিচে প্রার্থনা করে সে যাকে মনে করে ডাকে তার আত্মা নাকি সাড়া দেয়। এই কথাটাই ছিল কামারডাঙ্গার সবচেয়ে ভয়ঙ্কর গোপন। সেই সময় গ্রামের পুরনো এক ছেলে অচিন্তবাবু অনেক বছর শহরে থেকে অবসর নিয়ে নিজের গ্রামে ফিরে এলেন। 40 বছর শিক্ষকতা করেছেন কলকাতায়। বলতেন শেষ বয়সে নিজের মাটিতে মরব, এইটাই শান্তি। গ্রামে ফিরেই দেখলেন পুরনো মুখগুলো নেই, নতুন মানুষ, নতুন ঘর বাড়ি, কিন্তু সেই ডুমুর গাছটা আছে ঠিক আগের জায়গায়, পুকুরের ধারে। একপাশে ঝুলে থাকা ডালগুলো প্রায় মাটিতে ছুঁয়ে গেছে। দূর থেকে দেখলেই মনে হয় গাছটা যেন শুয়ে আছে, একটা বিশাল দেহ নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। লোকেরা তখনও বলে, সন্ধ্যের পর ওদিক মারিও না অচিন্তবাবু। তিনি হাসতেন, আচ্ছা আমি তো শিক্ষিত মানুষ, ভূতে বিশ্বাস করব কেন? একদিন বিকেলে অচিন্তবাবু গেলেন গ্রামের পুরনো মন্দিরে। ওখানে এখন এক বয়স্ক পুরোহিত গণেশ মশাই। অচিন্ত তাকে প্রণাম করলেন। পুরোহিত বললেন, আপনি তো বহু বছর পর ফিরলেন, কেমন লাগছে? অচিন্ত বললেন, সবই চেনা, শুধু সেই গাছটা দেখছি এখনো টিকে আছে। গণেশ মশাই হেসে থেমে গেলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ আছে তো, কিন্তু ওর ছায়া এখন আর শুধু ছায়া নেই। যে ওর নিচে পূজা দেয় সে আর আগের মতো থাকে না। অচিন্ত হেসে বললেন, এইসব অলৌকিক কাহিনী এখনো মানুষ বিশ্বাস করে? বিশ্বাস না করলে ক্ষতি আপনার বাবু, কারণ ওই গাছ এখন শুধু ডুমুর গাছ না, ওর তলায় আত্মারা বাস করে। যারা একসময় প্রার্থনায় প্রাণ হারিয়েছে তারা এখনো উত্তর দেয়। সেই রাতে চাঁদের আলো ছড়ানো আকাশ, অচিন্তের ঘরের জানালা খুললেই গাছটা দেখা যায়। রাত যত গাঢ় হয় ততই গাছটার নিচে ছায়া ঘন হতে থাকে। রাত প্রায় 12টা বাজে। হঠাৎ এক অচেনা শব্দ, টুপ টুপ, যেন কেউ গাছ থেকে পানি ফেলছে। বাতাসে হালকা ধূপের গন্ধ। অচিন্ত জানালা খুলে তাকালেন দূরে। গাছের নিচে এক সাদা অবয়ব দাঁড়িয়ে, মাথা নিচু, স্থির। তিনি চোখ কচলে আবার তাকালেন, কিছুই নেই, শুধু গাছটা দাঁড়িয়ে, হাওয়ায় পাতা দুলছে ধীরে ধীরে। অচিন্ত জানালা বন্ধ করলেন, কিন্তু ঘরের ভেতর তখনও ধূপের গন্ধ ভাসছে। ওর বুকের ভেতর এক অজানা ভয় ঢুকে গেল, যার কোনো ব্যাখ্যা নেই, শুধু অনুভব আছে।
পরদিন সকালে অচিন্ত্যবাবু উঠলেন বেশ ফুরফুরি মেজাজে। রাতের সেই ধূপের গন্ধটাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিলেন। গ্রামের আঙিনায় দাঁড়িয়ে দেখলেন পুকুরের ধারে সূর্যের আলোয় ডুমুর গাছটা অদ্ভুত সুন্দর লাগছে। পাতাগুলো চকচক করছে আর তার ডাল থেকে ঝুলে আছে শত শত ছোট ডুমুর ফল। গ্রামের এক বাচ্চা এসে বলল, অচিন্ত কাকু, ওই গাছের নিচে ফুল দেবেন না যেন, মা বলে ওখানে ভূত থাকে। অচিন্ত হেসে বললেন, ভূত? ভূতকে তো আমি এখনো কোনোদিন দেখিনি মা। বাচ্চাটা ভয় পাওয়া চোখে তাকিয়ে দৌড়ে চলে গেল। বিকেলে গণেশ মশাই এলেন প্রণাম নিতে। অচিন্তবাবু তখন উঠোনে বসে চা খাচ্ছিলেন। গণেশ মশাই বললেন, বাবু, কাল বিকেলে পূর্ণিমা, গ্রামের পুরনো লোকেরা এখনো ওই গাছটার নিচে ধূপ দেয়। অচিন্ত হেসে জবাব দিলেন, গাছের নিচে ধূপ দিলে ভূত খুশি হয় নাকি? পুরোহিত শান্ত গলায় বললেন, না বাবু, ওরা ভূত নয়, আত্মা। ওরা শান্তি চায়। আপনি ইচ্ছে করলে যেতে পারেন, কিন্তু পূজা দিতে হলে মন পরিষ্কার রাখতে হবে। অচিন্ত একটু ভেবে বললেন, আমি যাব না, তবে দেখব। কত বছর পর গ্রামটার পূর্ণিমা দেখব, সেটাই অনেক। সেই রাতে চাঁদ একেবারে গোল। আকাশ এত পরিষ্কার যে গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে ছায়া ফেলেছে। অচিন্ত জানালার পাশে বসেছিলেন। হঠাৎ বাইরে ফিসফিস শব্দ। কয়েকজন মানুষ গাছের নিচে ধূপ জ্বালাচ্ছে। একটা বৃদ্ধা মাটিতে বসে বলছে, যে যা চায় সেই মন থেকে বলো, আত্মারা শুনছে। আরেকজন পুরুষ ধীরে ধীরে ঘণ্টা বাজাচ্ছে। অচিন্তর মনে হলো এক অদ্ভুত দৃশ্য। গাছটার নিচে ছোট ছোট প্রদীপের আলো, পাতার ওপর আলো ছায়ার খেলা, আর তার মাঝখানে মানুষের নিঃশব্দ প্রার্থনা। তিনি বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিলেন। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, ধূপের গন্ধটা তার ঘরে ঢুকে পড়ল। তিনি শিউরে উঠলেন। রাত প্রায় 11:30। সবাই ঘরে ফিরে গেছে। অচিন্তের মনে কেমন যেন একটা টান লাগলো, যেন কেউ ভেতর থেকে বলছে, যাও দেখো একবার। তিনি টর্চটা হাতে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে হাঁটলেন। চাঁদের আলোয় চারপাশ কেমন ফ্যাকাশে সাদা। গাছটার নিচে পৌঁছে দেখলেন মাটিতে এখনো ধূপের ধোঁয়া উঠছে, আর মাটিতে ছড়িয়ে আছে শুকনো ফুল আর মোমের অবশিষ্ট। তিনি হালকা কৌতূহলে হাত বাড়িয়ে একটা ফুল তুললেন। ফুলটা ভেজা কিন্তু গরম, যেন কেউ একটু আগেই হাত দিয়ে রেখে গেছে। হঠাৎ পাশের ডাল নড়ল। অচিন্ত চমকে তাকালেন। কেউ নেই, শুধু পাতার ভেতর থেকে হালকা আওয়াজ, কে এসেছ? গলা শুকিয়ে গেল। তিনি ভেবেছিলেন বাতাসে শব্দ হবে, কিন্তু বাতাস একদম থেমে গেছে। আমার সেই কণ্ঠ, আমায় ডেকেছ? অচিন্ত পিছিয়ে এলেন দুপা, কিন্তু দৃষ্টি সরাতে পারলেন না। গাছের ডালগুলো দুলছে না, তবুও মনে হলো ছায়ার ভেতর থেকে কেউ এগিয়ে আসছে। তিনি ভয়ে টর্চ বন্ধ করে দিলেন। এক মুহূর্তে সব অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক নিঃশ্বাসের শব্দ, ধীরে গভীর, যেন কোনো বিশাল দেহ নিঃশব্দে শ্বাস নিচ্ছে। অচিন্ত কোনোভাবে দৌড়ে ঘরে ফিরলেন। দরজা বন্ধ করে বসে রইলেন অনেকক্ষণ। কাঁধ ভিজে গেছে ঘামে, কপালে ঠান্ডা ঘাম জমে আছে। রাতের সেই শ্বাসের আওয়াজ যেন এখনো কানে বাজছে। ঘড়ির কাঁটা তখন প্রায় 1টা বাজে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে একটানা ধোঁয়ার মতো কিছু ঢুকলো ঘরে। মোমের গন্ধ, ধূপের ছোঁয়া, আর খুব নিচু নারী কণ্ঠের মতো ফিসফিস, আমি তোকে চিনি।
অচিন্তর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর এক ঝলকে জানালা বন্ধ করে দিলেন, কিন্তু ঘরের ভেতর সেই গন্ধটা থেকে গেল, যেন কেউ সদ্য পূজা দিয়ে চলে গেছে। পরদিন সকালটা ছিল অদ্ভুত শান্ত। রোদ উঠেছে, পাখির ডাকও শোনা যাচ্ছে, কিন্তু কামারডাঙ্গার বাতাসে একটা ভারী স্থিরতা ছড়িয়ে আছে। অচিন্তবাবু ঘুম থেকে উঠেই দেখলেন ঘরের ভেতর হালকা ধূপের গন্ধ। মনে হলো যেন কেউ ভেতরে বসে পূজা দিয়েছে। তিনি জানালা খুললেন। গাছটা বাইরে শান্তভাবে দাঁড়িয়ে আছে, পাতাগুলোয় শিশির জমে চকচক করছে। কিন্তু এক জায়গায় দেখলেন একটা ডাল ভাঙা, আর মাটির উপর ছড়িয়ে আছে ফুলের পাপড়ি, ঠিক আগের রাতের মতো। মাটির একটা জায়গা কালচে, যেন মোম পুড়ে গলে পড়েছিল। অচিন্ত ধীরে ধীরে ফিসফিস করে বললেন, আমি কি সত্যি শুনেছিলাম, নাকি মনের ভুল? সেদিন দুপুরে তিনি পুরনো ট্রাঙ্ক খুলে দেখছিলেন। তার মৃত স্ত্রীর কিছু ছবি, একটা চিঠি আর একটা পুরনো লাল রঙের খাতা। খাতার ভেতরে পাতাগুলোর মধ্যে একটা শুকনো ফুল রাখা আছে। খুব হালকা কিন্তু স্পষ্ট ধূপের গন্ধ বের হচ্ছে। পাতার কোনায় লেখা, পূর্ণিমার রাতে আবার দেখা হবে। অচিন্তর হাত কেঁপে গেল। এটা তার স্ত্রী মাধবীর হাতের লেখা। মাধবী মারা গিয়েছিল আজ থেকে ৩০ বছর আগে, সেই সময় কামারডাঙ্গাতে। তিনি মনে করতে লাগলেন, ওই সময়েই তো একটা বজ্রপাত পড়ে গ্রামের এক মন্দিরের পাশে এক নারী মারা গিয়েছিল। গ্রামবাসীরা বলেছিল ও গাছের নিচে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। অচিন্ত হঠাৎ ঠান্ডা হয়ে গেলেন। মাধবীর মৃত্যু, গাছ, বজ্রপাত সব যেন এক জায়গায় মিলে যাচ্ছে। সন্ধ্যের পর থেকেই অচিন্তর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন ওকে গাছের দিকে টানছে। পুকুর পাড়ে বসে থাকতেই হঠাৎ শোনা গেল কারোর গলা ভেসে আসছে, খুব নিচু স্বরে, মৃদু বাতাসের মতো। চিনতে পারছো না? অচিন্ত উঠে দাঁড়ালেন। কেউ নেই আশেপাশে, কেবল বাতাসের দুলে ওঠা পাতার আওয়াজ আর সেই গন্ধ যেটা সে আগের রাতেও টের পেয়েছিল। তিনি নিচু স্বরে বললেন, তুমি কে? উত্তর এলো ধীরে, ফিসফিস করে, আমি মাধবী। অচিন্তর মুখ সাদা হয়ে গেল। হৃৎস্পন্দন এত দ্রুত যে নিজের কানে শুনতে পাচ্ছিলেন। গলার স্বর আটকে গেলেও ঠোঁট কাঁপতে লাগলো। মাধবী, তুমি? এক মুহূর্তের জন্য মনে হলো গাছের পাতার ফাঁক দিয়ে সাদা শাড়ির একটা অংশ দেখা যাচ্ছে। চাঁদের আলোয় স্পষ্ট নয়, কিন্তু যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। অচিন্তর মনে হতে লাগলো কেউ কথা বলছে ওর মাথার ভেতর। কোনো শব্দ নেই, কিন্তু বাক্য স্পষ্ট শুনতে পাচ্ছে। তুমি ফিরেছ, আমি এতদিন অপেক্ষা করেছি, আমার অসমাপ্ত পূজা শেষ করো। সে চিৎকার করে বলল, না, এটা সত্যি না। কিন্তু শব্দটা মুখ থেকে বেরোনোর আগেই সব নিঃশব্দ হয়ে গেল। রাতের শেষে গ্রামের কয়েকজন মানুষ দেখল অচিন্তবাবু গাছের নিচে বসে আছেন, চোখ খোলা কিন্তু দৃষ্টি ফাঁকা। হাতে একটা শুকনো ফুল ধরা, তার গলায় হালকা লাল দাগ, যেন কারো আঙুলের ছাপ। তারা ডাকলো, নাড়াচাড়া করলো, কোনো সাড়া নেই। কিন্তু অদ্ভুতভাবে গাছের পাতাগুলো একদম থেমে গেল, আর বাতাসে ভেসে এলো মাধবীর প্রিয় ধূপের গন্ধ। কেউ সাহস করে আর কাছে গেল না। পরদিন সকালেই কামারডাঙ্গা গ্রাম জেগে উঠল অচিন্তবাবুর খবর শুনে। যে মানুষটা এতদিন পরে ফিরে এসে নিজের ভিটেমাটি গুছিয়ে নিতে চেয়েছিলেন, সেই মানুষটাকেই ভোরবেলা পাওয়া গেল
ডুমুর গাছের নিচে, চোখ খোলা, ঠোঁটে একটুখানি হাসি, হাতে ধরা শুকনো একটা ফুল। গণেশ মশাই প্রথম পৌঁছে গেছিলেন ঘটনাস্থলে। গাছের চারপাশে ধূপের গন্ধ, মোমের ছিটে, আর এক জায়গায় মাটিতে হালকা ছাই জমে আছে। তিনি নিচু হয়ে সেই ছাইয়ের ওপর হাত রাখলেন। গরম। তিনি কাঁপা গলায় বললেন, এই পুজোটা কে দিয়েছে? কেউ উত্তর দিল না। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, যেন কারো সাহস নেই স্বীকার করার যে গত রাতে কেউ গাছের নিচে ছিল। দুপুর নাগাদ পুরো গ্রাম জুড়ে একটাই কথা, অচিন্ত্যবাবুর স্ত্রীর আত্মা ওকে ডেকে নিয়েছে। কেউ বলছে রাতে ওর ঘরে ধূপের গন্ধ গিয়েছিল, আবার কেউ বলছে ও নিজেই পুজো দিতে গিয়েছিল আত্মাকে শান্তি দিতে। এক বৃদ্ধা চুপচাপ বসে বললেন, শান্তি চেয়েছিল, কিন্তু আত্মারা শান্তি দেয় না, তারা টেনে নেয়। গণেশ মশাই তখনও চুপ, চোখে ভয়, মুখে ক্লান্তি। তিনি জানতেন এটা প্রথম নয়। বহু বছর আগে যখন তিনি যুবক, তখনও এমন এক ঘটনা ঘটেছিল। এক দম্পতি এসেছিল পুজো দিতে। সেই সময়ে বজ্রপাত পড়ে মারা যায় স্ত্রীটি। তারপর থেকেই ডুমুর গাছটা যেন বদলে গেল। পাতার রং গাঢ় হতে লাগলো, আর প্রতিবার পূর্ণিমার রাতে মৃদু ধূপের গন্ধ ভেসে বেড়াতে লাগলো পুরো গ্রামে। গণেশ মশাই জানতেন ওই গাছের নিচে আত্মারা শান্তি পায় না, ওরা শুধু সাড়া দেয়, ফিরিয়ে নেয় না। উনি হঠাৎ চুপ করে বললেন, আমরা ওখানে যেতে পারি না। এখন যদি কেউ ফুল দেয়, ওর সাথেও এমনই হবে। রাত নামতেই গ্রামে অদ্ভুত একটা নীরবতা। যত রাত বাড়ে পুকুরের জল তত গাঢ় কালো হয়ে ওঠে। গাছটার ছায়া লম্বা হয়ে মাটির ওপর ছড়িয়ে পড়েছে। গণেশ মশাই ঘরে বসে মন্ত্র পড়ছিলেন। হঠাৎ হাওয়া বন্ধ হয়ে গেল, ধূপবাতি নিজে থেকে জ্বলে উঠল। তিনি মাথা তুলে দেখলেন দরজার ফাঁক দিয়ে ধোঁয়ার মতো কিছু ভিতরে ঢুকছে। মোমের গন্ধ সাথে মাটি আর পচা পাতার গন্ধ মিশে আছে। তারপর এক নারী কণ্ঠ ফিস ফিস করে বলল, আমাকে কেন থামাতে চাও? গণেশ মশাই উঠে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। কণ্ঠটা হাসল, তুমি পারবে না পুরোহিত, যাকেও ডেকেছে সে আমার। মোমবাতির শিখা হঠাৎ নিভে গেল। চারপাশে নিঃশব্দ অন্ধকার। বাইরে গাছের দিক থেকে পাতার নড়াচড়া, যেন কেউ হেঁটে যাচ্ছে ডাল থেকে ডালে। পরের দিন সকালে লোকজন দেখে গাছের নিচে নতুন করে ধূপ রাখা, তাজা ফুল আর দুটো প্রদীপের ছাই। কেউ রাতের বেলা যায়নি, তবুও পূজা দেওয়া হয়েছে। এক বৃদ্ধ বলল, গাছ নিজেই এখন পূজা নেয়। অন্যজন বলল, অচিন্ত্যবাবুর আত্মা ফিরে এসেছে। কেউ কাছে যায়নি, কেউ ফুল ছুঁয়েও দেখেনি। গাছের ডালগুলো ভারী হয়ে নিচের দিকে নেমে এসেছে, যেন কিছু ধরে রেখেছে। গণেশ মশাই বললেন, আজ থেকে ওই দিক দিয়ে কেউ যাবে না, ওখানে দেবতা নেই, আছে মৃত্যুর ছায়া। সেই রাতে কামারডাঙ্গায় কেউ বাইরে বেরোয়নি। হাওয়া থেমে গেছে, পুকুরের জল স্থির, কিন্তু গাছের পাতার ফাঁক দিয়ে যেন কেউ ফিসফিস করছে, আমায় ডাকো, আমি এখানে আছি। আর খুব গভীর রাতে একজন বৃদ্ধা জানালার পাশে বসে দেখলেন গাছের নিচে দুজন অবয়ব দাঁড়িয়ে, একজন পুরুষ একজন নারী। চাঁদের আলোয় তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে। বৃদ্ধা ভয় পেয়ে চোখ বন্ধ করলেন, কিন্তু চোখের সামনে এখনো ভেসে আছে সেই দৃশ্য। দিন কেটে যাচ্ছিল, কিন্তু কামারডাঙ্গার মানুষজনের মনে এক অজানা আতঙ্ক জমে উঠেছিল। রাত নামলে গ্রামের পুকুর পাড় ফাঁকা হয়ে যেত, কেউ বাইরে পা রাখত না। কিন্তু অদ্ভুতভাবে প্রতি পূর্ণিমার আগের রাত্রে গাছের নিচে দেখা যেত নতুন ধূপ, তাজা ফুল আর জ্বালানো প্রদীপের ছাই। কে দিচ্ছে কেউ জানত না। গণেশ মশাই বলেছিলেন,
ওখানে এখনো অচিন্ত্যবাবুর আত্মা আছে, মাধবীর সঙ্গে। তাদের পূজা কেউ দেয় না, ওরা নিজেরাই নেয়। মানুষ প্রথমে হেসেছিল, কিন্তু এরপর যখন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো, তখন হাসি মিলিয়ে গেল ভয় আর অবিশ্বাসের মধ্যে। প্রথমে হারিয়ে গেল এক যুবক, রাতের বেলা পুকুরে মাছ ধরতে গিয়েছিল। পরের দিন সকালে তার জাল পাওয়া গেল, কিন্তু লোকটা নেই। পুকুরের ধারে মাটিতে ছোট্ট মোমবাতির গলে যাওয়া দাগ আর একটা ফুল পড়েছিল। এরপর এক গৃহবধূ বলল, রাতেবেলা কেউ দরজায় কড়া নাড়ছিল। আমি খুলে দেখি কেউ নেই, কিন্তু গন্ধটা ছিল ঠিক ধূপের মতো। গণেশ মশাই বললেন, ওরা এখন খুঁজছে তাদের সঙ্গী। যে একবার গাছের গন্ধ টের পায়, সে আর মুক্তি পায় না। এক সন্ধ্যায় গ্রামের ছোট্ট ছেলেটা রাজু তার বন্ধুকে বলল, আমি গাছটার নিচে গিয়ে দেখে আসব। সবাই বারণ করেছিল, কিন্তু সে হেসে বলেছিল, আমি ভয় পাই না, ভূত থাকলে দেখা যাক। রাত গড়িয়ে গেল, রাজু আর ফিরল না। সকালে তার মা পাগলের মতো কাঁদতে কাঁদতে পুকুর পাড়ে গেল। ওখানে রাজুর স্যান্ডেল পাওয়া গেল, একটা গাছের ডালে ঝুলছে, আর নিচে মাটিতে ছড়ানো তাজা ডুমুর পাতা, যেন কেউ খুব যত্ন করে রেখে গেছে। সেই দিন থেকেই গ্রামের শিশুরা ভয় পেতে লাগলো গাছটার ছায়া দেখলে। কারো ছায়া পড়ে গাছের নিচে, সে নাকি রাতে ঘুমোতে পারে না। দিনের বেলা সব ঠিকঠাক, কিন্তু সন্ধ্যা নামলেই বাতাস ভারী হয়ে যায়। ঘরের ভেতরে ধূপের গন্ধ, মোমের ছাইয়ের দাগ। মানুষ বলে ওই অচিন্ত্যবাবুর আত্মা এখন গাছের ভেতর। গণেশ মশাইয়ের চোখে ভয় আর ক্লান্তি একসাথে। তিনি বললেন, ওরা এখন কেবল নিজেদের খোঁজে না, অন্যদেরও ডাকে। এক রাতে তিনি দেখলেন গাছের নিচে কেউ দাঁড়িয়ে। চেহারা দেখা যায় না, কিন্তু দুইটা অবয়ব যেন একে অপরের মুখোমুখি। একজন লম্বা পুরুষ, অচিন্তের মতো, অন্যজন সাদা শাড়ি পরা নারী, মাধবী। তিনি গলা শুকিয়ে ফিসফিস করলেন, দেবতা, এ কেমন মিলন? অন্ধকার থেকে ধীরে ধীরে একটা কণ্ঠ এলো, যা অসমাপ্ত ছিল তা এখন সম্পূর্ণ হয়েছে। পরদিন সকালে দেখা গেল গাছটার চারপাশে শুকনো পাতার জায়গায় এখন সবুজ কচি পাতা গজিয়েছে। লোকেরা বলল, গাছটা বাঁচে যখন ওরা খুশি হয়। কিন্তু সেদিন থেকে গাছের ছায়া আর স্থির থাকলো না। যেদিকে কেউ হাঁটে, ছায়াটা সেদিকেই নড়তে দেখা যায়। রাতে যে ঘরে বাতাস ঢোকে না, সেখানেও পাতার দুলে ওঠা শব্দ আসে। কোনো ঘরের জানালা খুললে দেখা যায় দূরে গাছের নিচে দুইটা ছায়া বসে আছে, একটা পুরুষের, একটা নারীর। তারা কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। গণেশ মশাই এক সন্ধ্যায় পুকুরের ধারে দাঁড়িয়েছিলেন। বাতাসে সেই পরিচিত গন্ধ, মাথার উপর পূর্ণিমার আলো। হঠাৎ মনে হলো কেউ বলছে, এসো, একবার আমাদের কাছে এসো। তিনি কাঁপতে কাঁপতে মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু পায়ের নিচে মাটি কাঁপল আর কানে এলো গাছের পাতার নিঃশব্দ শ্বাস। তিনি চেয়ে দেখলেন দুইটা অবয়ব ধীরে ধীরে মিশে যাচ্ছে গাছের কাণ্ডে। এক মুহূর্তের জন্য গাছের গোড়া আলোকিত হলো, তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে গণেশ মশাইয়ের ঘর খালি। দরজার সামনে রাখা আছে তার পবিত্র ঘণ্টা আর একটা ধূপবাতি। ধূপটা নিভে গেছে, কিন্তু গন্ধটা রয়ে গেছে। মাটি, ফুল, ধূপ আর কিছুর মিশ্রণ, যা বোঝা যায় না, শুধু গায়ে লাগে। এক সন্ধ্যায় গ্রামের ছোট্ট ছেলেটা রাজু তার বন্ধুকে বলল, আমি গাছটার নিচে গিয়ে দেখে আসব। সবাই বারণ করেছিল, কিন্তু সে হেসে বলেছিল, আমি ভয় পাই না, ভূত থাকলে দেখা যাক। রাত গড়িয়ে গেল, রাজু আর ফিরল না। সকালে তার মা পাগলের মতো কাঁদতে কাঁদতে পুকুর পাড়ে গেল। ওখানে রাজুর স্যান্ডেল পাওয়া গেল, একটা গাছের ডালে ঝুলছে, আর নিচে মাটিতে ছড়ানো তাজা ডুমুর পাতা, যেন কেউ খুব যত্ন করে রেখে গেছে।
সেই দিন থেকে গ্রামের শিশুরা ভয় পেতে লাগলো গাছটার ছায়া দেখলে। কারোর ছায়া পড়ে গাছের নিচে, সে নাকি রাতে ঘুমাতে পারে না। দিনের বেলা সব ঠিকঠাক, কিন্তু সন্ধ্যা নামলে বাতাস ভারী হয়ে যায়। ঘরের ভেতরে ধূপের গন্ধ, মোমের ছাইয়ের দাগ। মানুষ বলে অচিন্ত বাবুর আত্মা এখন গাছের ভেতর। গণেশ মশাইয়ের চোখে ভয় আর ক্লান্তি একসাথে। তিনি বললেন, ওরা এখন কেবল নিজেদের খোঁজে না, অন্যদেরও ডাকে। এক রাতে তিনি দেখলেন গাছের নিচে কেউ দাঁড়িয়ে। চেহারা দেখা যায় না, কিন্তু দুইটা অবয়ব যেন একে অপরের মুখোমুখি। একজন লম্বা পুরুষ, অচিন্তের মতো, অন্যজন সাদা শাড়ি পরা নারী, মাধবী। তিনি গলা শুকিয়ে ফিস ফিস করলেন, দেবতা, এ কেমন মিলন! অন্ধকার থেকে ধীরে ধীরে একটা কণ্ঠ এলো, যা অসমাপ্ত ছিল তা এখন সম্পূর্ণ হয়েছে। পরদিন সকালে দেখা যায় গাছটার চারিপাশে শুকনো পাতার জায়গায় এখন সবুজ কচি পাতা গজিয়েছে। লোকেরা বলে গাছটা বাঁচে যখন ওরা খুশি হয়, কিন্তু সেদিন থেকে গাছের ছায়া আর স্থির থাকলো না। যেদিকে কেউ হাঁটে ছায়াটা সেদিকেই নড়তে দেখা যায়। রাতে যে ঘরে বাতাস ঢোকে না সেখানেও পাতার দুলে ওঠা শব্দ আসে। কোনো ঘরের জানলা খুললে দেখা যায় দূরে গাছের নিচে দুটো ছায়া বসে আছে, একটা পুরুষের, একটা নারীর। তারা কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। গণেশ মশাই এক সন্ধ্যায় পুকুরের ধারে দাঁড়িয়েছিলেন। বাতাসে সেই পরিচিত গন্ধ, মাথার উপরে পূর্ণিমার আলো। হঠাৎ মনে হলো কেউ বলছে, এসো, একবার আমাদের কাছে এসো। তিনি কাঁপতে কাঁপতে মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু পায়ের নিচে মাটি কাঁপল আর কানে এলো গাছের পাতার নিঃশব্দ শ্বাস। তিনি চেয়ে দেখলেন দুটো অবয়ব ধীরে ধীরে মিশে যাচ্ছে গাছের কাণ্ডে। এক মুহূর্তের জন্য গাছের গোড়া আলোকিত হলো, তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে গণেশ মশাইয়ের ঘর খালি। দরজার সামনে রাখা আছে তার পবিত্র ঘণ্টা আর একটা ধূমবাতি। ধূমটা নিভে গেছে, কিন্তু গন্ধটা রয়ে গেছে, মাটি, ফুল, ধূপ আর কিছুর মিশ্রণ, যা বোঝা যায় না, শুধু গায়ে লাগে। এখন কামারডাঙ্গা গ্রাম প্রায় ফাঁকা। যারা আছে তারা বলে পূর্ণিমার রাতে গাছের নিচে বসলে কেউ নিঃসঙ্গ থাকে না, কারণ গাছটা এখনো নিঃশ্বাস নেয়। আর কেউ মন থেকে ডাকে, গাছ সাড়া দেয়, শুধু ফিরিয়ে দেয় না। বছর কেটে গেছে। কামারডাঙ্গা এখন প্রায় জনশূন্য একটা জায়গা। রেল স্টেশনের পাশের পথ ধরে গেলে দূর থেকে দেখা যায় সেই একই পুকুর, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই পুরনো ডুমুর গাছটা, যে গাছের নিচে একদিন অচিন্তবাবু বসেছিলেন, যেখানে এক নারীর আত্মা নিজের অসমাপ্ত পূজার অপেক্ষা শেষ করেছিল। মানুষ এখন আর ওই দিক দিয়ে যায় না। রাতে কেউ সাহস করে জানালার পর্দা সরায় না, কারণ হাওয়া থেমে গেলেও পাতা দুলে ওঠে, আর বাতাসে ভেসে আসে ধূপের মিষ্টি গন্ধ। আমি প্রথমে এই গল্পটা শুনেছিলাম আমার এক বন্ধুর মুখে। তার মাসির গ্রাম ছিল কামারডাঙ্গা। সে বলেছিল রাতের ওই গাছটা নাকি এখনো নিঃশ্বাস নেয়। শুরুতে আমি বিশ্বাস করিনি, কিন্তু একদিন সন্ধ্যায় কৌতূহলবশত গিয়েছিলাম ওখানে। ট্রেন থেকে নামতেই মনে হলো বাতাস ভারী হয়ে আছে, যেন কেউ কাছ থেকে তাকিয়ে আছে। পথে একটা বাচ্চা ছেলে বলল, সাহেব, ওই গাছের নিচে যেও না, ওখানে লোক নেই, ছায়া আছে। আমি হাসলাম, ভাবলাম লোকজনের ভয়েই তো গল্প বানায়। কিন্তু পুকুরের ধারে গিয়ে দাঁড়াতেই চুপ হয়ে গেলাম। গাছটা দেখেই মনে হলো এ যেন কোনো জীবন্ত প্রাণী। ডালগুলো নিচু হয়ে যেন মাটিকে জড়িয়ে রেখেছে, আর পাতাগুলোর ভেতর দিয়ে একটানা কেমন যেন গর্জনের মতো শব্দ আসছে। মনে হলো কেউ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে।
আমি দাঁড়িয়ে থাকতেই গাছের নিচে এক পলক আলো ঝলসে উঠল, যেন কেউ ধূপ জ্বেলে দিয়েছিল। চাঁদের আলোয় গাছের ছায়া লম্বা হয়ে পুকুরে পড়ল। হঠাৎ সেই ছায়ার ভেতর থেকে দুটো অবয়ব দেখা গেল, একজন পুরুষ, একজন নারী। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে আর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কুয়াশার ভেতর। আমি আর দাঁড়াতে পারলাম না, দৌড়ে স্টেশনের দিকে ফিরে এলাম। ট্রেন ছাড়ার আগে শেষবার জানালা দিয়ে তাকালাম। দূরে গাছটা অন্ধকারে ঢাকা, কিন্তু মনে হলো পাতাগুলো নড়ছে না, তবুও গাছটা কাঁপছে। বাতাস নেই, তবুও শব্দ। ধীরে ধীরে, যেন কোনো দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাস। ঠিক তখনই পাশের এক বৃদ্ধ যাত্রী বললেন, আপনি কামারডাঙ্গা ঘুরে এসেছেন? আমি চমকে তাকালাম। হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ একটু হেসে বললেন, ও গন্ধটা আপনার জামায় লেগে আছে। ওটা ডুমুর পাতার গন্ধ নয়, ওটা মৃত্যুর গন্ধ। রাতে ট্রেন চলতে শুরু করলো। দূরে পুকুরের জল মিলিয়ে গেল গাছটা চোখের আড়ালে। তবুও মনে হচ্ছিল কানে একটা নরম শব্দ বাজছে। আমি আছি। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম আর বুঝলাম, কিছু গল্প কখনো শেষ হয় না। কিছু আত্মা শান্তি চায় না, তারা কেবল উপস্থিত থাকতে চায়, যাতে কেউ ভুলে না যায় তাদের অস্তিত্বের গন্ধ। আর আজও কামারডাঙ্গার সেই ডুমুর গাছটা হয়তো কারো নাম শুনে সাড়া দিচ্ছে, ধীরে, নিঃশব্দে, নিঃশ্বাসের মতো। এই ছিল আমাদের আজকের গল্প, ডুমুর গাছের প্রার্থনা। গল্পটা শেষ হলেও হয়তো তুমি এখনো জানালার বাইরে তাকাচ্ছ, ভাবছ তোমার বাড়ির পাশের সেই পুরনো গাছটা এখন কেমন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তুমি কি নিশ্চিত ওটা সত্যিই শুধু গাছ, নাকি কেউ সেখানে তোমার নাম ফিস ফিস করে বলছে? আলো নিভিও না। শুভরাত্রি।